আচ্ছা, একটু সমস্যার কারণে ডিভাইস ফুল হয়ে যাওয়ার কারণে ক্লাসটা রেকর্ড হয়নি কিছু অংশ, তাই আমি এই অঙ্কটা আরেকবার করে দিচ্ছি। রহিম, করিম ও কাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6, 10 দিনে। তারা তিনজন একত্রে কাজটি কত দিনে করতে পারে? তাহলে তিনজনে একত্রে মানে কি যোগ হবে, তাই তো? তাই আমরা প্রথমে লিখে নিলাম, যেহেতু সবাই কি কাজ কি এক অংশ, তাহলে 15 দিনে করে এক অংশ কাজ রহিম, তাহলে রহিম একদিনে করে 1/15 অংশ কাজ। সেম ভাবে করিম 6 দিনে করে এক অংশ কাজ, করিম একদিনে করে 1/6 অংশ কাজ। আবার কি, আবার হচ্ছে গাজী, তাহলে গাজী কত অংশ? 10 দিনে, 10 দিনে করে এক অংশ কাজ, তাহলে গাজী একদিনে করে 1/10 অংশ কাজ। তাহলে এখন কি লিখতে হবে? রহিম, করিম, গাজী একদিনে করতে পারে, ঠিক আছে? রহিম, করিম ও গাজী, তাহলে আমরা লিখলাম তিনজনে একত্রে একদিনে করতে পারে কত? 1/15 প্লাস 1/6 প্লাস 1/10। তাহলে 15, 6 আর 10 এর লসাগু করো তো সবাই। 15, 6 আর 10 এর লসাগু করো, লসাগু করে বলো কত হয়। লসাগু হয় 30। তাহলে কত হবে? 15 দুগুণী 30, 2, তাহলে 5, 6, 30, 5, 5, তাহলে 3 10 30, তাহলে কত হবে? 5, 6, 5 আর 3 কত হয়? 8 আর 2 হয় 10, তাহলে 10 এর 30, তাই তো? 10 এর 30 বা 3 10 30, 1/3, তাই না? 1/3 যদি বের হয় তাহলে কত হবে বলেন? 1/3 অংশ করে একদিনে, আর এক অংশ করে, তাহলে এটার সাথে এটা গুণ যাবে, 1 গুণ 3 আর নিচে 1 সমান সমান কত? 3 দিনে। 1 কেটে দিলাম, ঠিক আছে? তাহলে কি এই ধরনের অঙ্ক থাকলে পারা যাবে কি পারা যাবে না? আচ্ছা, তাহলে আর একটা অঙ্ক করাবো আজকে, একটা অঙ্ক করিয়ে শেষ করব, তারপর কি প্রশ্ন সলিউশন করব, ঠিক আছে? প্রশ্ন সলিউশন করতে হবে বেশি বেশি, যাতে পরীক্ষায় দিলে পারা যায়। আমি আসলে ক্লাস নিতে পারছি না, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। লেখেন, 2টি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে, 2টি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দ্বারা সেটি 20 ঘন্টায় খালি হয়। তৃতীয় একটি নল দ্বারা কত ঘন্টায়? 20 ঘন্টায় খালি হয়। 20 ঘন্টায় খালি হয়। 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? সবাই তুলেছ? দুটি
নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দ্বারা 20 ঘন্টায় খালি হয়। 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? এই অঙ্ক কি সবাই পারবা? কে কে পারবা বলো তো? সবাই একটু কথা বলো। শিহাব ভাই পারবে, তাই তো? সুজন ভাই পারবে? তৈয়ব আপু পারবেন? বাকি দুইজন কি পারবেন আপনারা? বাকিটা মনে হয় ক্লাস করতে গিয়ে ঘুমাই গেছে। তাহলে আমি সবকিছু তুলে দিলাম না, ঠিক আছে? মোটামুটি একটু দেখিয়ে দিই, আপনাদের তাহলে পারবেন। তাহলে 2টি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে, তার মানে কি 1-এর 12, তাই তো? 1-এর 12 আর 1-এর 15 অংশ পূর্ণ হয়। তাহলে দুটো ট্যাঙ্ক দিয়ে কত অংশ পূর্ণ হয়? 1-এর 12 প্লাস 1-এর 15 অংশ কি পূর্ণ হয়, তাই তো? তৃতীয় একটি নল দিয়ে 20 ঘন্টায় খালি হয়। তাহলে তৃতীয় একটি নল দিয়ে কত ঘন্টায় খালি হচ্ছে? 20 ঘন্টায়। তার মানে কি মাইনাস 1-এর 20 ঘন্টায় খালি হয়। 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত মিনিটে পূর্ণ হবে? তাহলে এই দুটো যোগ হবে আর এটা বাদ দিলেই কি অঙ্ক বের হয়ে যাবে। বুঝতে পারছেন? উত্তর হবে 10 ঘন্টায়। সবাই কি করবেন? এই অঙ্কটা করে করে মেসেঞ্জার গ্রুপে দেবেন, বুঝছেন? তো মেসেঞ্জার গ্রুপে দেবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন সলিউশন। আপনাদের কতটুকু পড়া দেয়া ছিল বলেন তো? 40 পেজ, তাই তো? তাহলে আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের 40 পেজটা করে দিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমার স্ক্রিন যদি দেখা যায়। আচ্ছা বলেন, কোন পেজটা পড়তে আপনাদের সমস্যা হয়েছিল? আপনি কি হোয়াটসঅ্যাপে যুক্ত নাই? আপনার লাস্টের ফোন নাম্বার কত? এই যে 470 যদি থাকে তাহলে তো এগুলো আপনার কাছে থাকার কথা। ও নাই আপনার কাছে। আচ্ছা, তাহলে আমি আরেকবার দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা রয়েছে আগস্ট মাসের জব সলিউশনে। এই 40 পেজের ভিতর আপনাদের কোন ইয়েটা পড়তে সমস্যা আছে বলেন তো? সেইগুলো সমাধান করব। বত্রিশ, 36, 38, 39, 40, তাই তো? তাহলে আমরা লাস্টেরটাই পড়ি। লাস্টেরটা কি দিয়েছে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই তো? এখানে বিজ্ঞান টিজ্ঞান আছে, আপনাদের তো বিজ্ঞান টিজ্ঞান লাগবে না, তো এটা বাদ দিই।
আচ্ছা, সামাজিক বিজ্ঞান ডিপার্টমেন্টে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন আমরা সলিউশন করব। আপনারা রেডি তো? আচ্ছা, ঘরে বাইরে উপন্যাসের রচয়িতাকে বলেন। ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কলম কোন উৎস ভাষা? কলম হচ্ছে আরবি ভাষা। এগুলো মুখস্থ করতে হবে। মানে যেমন শব্দ কত ধরনের আছে, তৎসম শব্দ, তারপর কি বাংলা শব্দ, তারপর তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, তারপরে ফার্সি শব্দ, ফরাসি শব্দ, এগুলো সব আপনাদের জানতে হবে। জানলে আপনার তখন এই প্রশ্নগুলো উত্তর করতে পারবেন। তারপরে কি বলছে, অনাবৃষ্টি শব্দটি কিভাবে যুক্ত হয়েছে? তো জি জি বলেন। হুম, না এখানে তো দাঁড়ান, না না, ওইটা হচ্ছে ঘন্টায় হবে, বুঝছেন? ওটা ঘন্টায় করে নেন, মিনিটের জায়গায় ঘন্টায় লিখে নেন। হ্যাঁ, তাহলে 10 হবে। এটা ঘন্টায় লিখে নেন। এবার দেখেন, অনাবৃষ্টি, এখানে অনা শব্দটি কিভাবে গঠিত হয়েছে? তো অনা শব্দ এখানে কি বলছে, সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ তো গঠিত হয়নি, কারণ অনাবৃষ্টিটা আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারবেন না। আর বিভক্তি কি, বাক্যের শব্দের শেষে ব্যবহৃত হয় না, বিভক্তিও কিন্তু এখানে ব্যবহৃত হয়নি। প্রত্যয়, প্রত্যয় যেটা কি সেটাও কিন্তু বাক্যের শেষে ব্যবহৃত, এটা প্রত্যয় ব্যবহৃত হয় না, উপসর্গ দ্বারা। উপসর্গ অর্থ কি, যে শব্দ বা অব্যয় দিয়ে কোনো শব্দের আগে বসে অর্থবোধকতা সৃষ্টি করে তাকে উপসর্গ বলে। যেমন দেখেন অনাবৃষ্টি, এই অনাটা যদি বলি কোন উপসর্গ, তাহলে আমরা বলতে পারি বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ আছে 21টি, গতকাল বলছিলাম। অ, অজ, অনা, অঘা, এই যে অনা চলে এসেছে, অনাটা হচ্ছে বাংলা উপসর্গ, তাই এটি উপসর্গ যোগে গঠিত। তারপরে কি বলছে, মা মেয়েকে আকাশ দেখাচ্ছেন, এটি কোন ক্রিয়ার উদাহরণ? কে দেখাচ্ছে? আচ্ছা, আকাশ দেখার কাজ কে করছে বলেন তো? মা করছে না মেয়ে করছে? মেয়ে কি নিজে নিজে আকাশ দেখতে পাচ্ছে? মা দেখাচ্ছেন, তাই মেয়ে কি দেখছেন, এই জন্য এটা মিশ্র ক্রিয়া। তারপর কি বলছে, কোনটি অব্যয়ীভাব সমাস? যে সমাসের অব্যয় মানে কি, যার কোনো ব্যয় নেই, ক্ষয় নেই, ঠিক আছে, সেটি কি অব্যয়ীভাব সমাস। এ হচ্ছে আমরণ, মরণের ভয় নেই যায়, তাই তো, আমরণ। নাকি নমরণ, এটা অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এটা আমি ঠিক করে বলতে পারলাম না। 6 নম্বর দেখেন, 6 নম্বর কি বলছে, নো স্মোক উইথাউট ফায়ার, মানে কি বলেন তো? একটা একটা কথা রাখবেন, প্রবাদ সেন্টেন্স গুলো যেটা হয়, ওই সেন্টেন্সের সম্পূর্ণ বাংলা যে অর্থ হয় সেটা কখনো প্রবাদ বাক্য হয় না। নো স্মোক মানে কি, আগুন ছাড়া, তাই তো। উইথাউট ফায়ার মানে আগুন জ্বলে না, এই ধোঁয়া ছাড়া আগুন জ্বলে না, তাই তো। নাকি আগুন ছাড়া ধোঁয়া হয় না, তাই তো, একই রকম। তো এটার কিন্তু প্রবাদ বাক্য হবে না, এই জন্য এমন একটা হবে, সেটা হচ্ছে প্রবাদ বাক্য। যেমন নো স্মোক উইথাউট ফায়ার মানে যা রটে তা বটে। এরকম হচ্ছে, সোনার কবিতাটি কোন ছন্দে রচিত? এবার আপনাদের বলি, বেশিরভাগ ছন্দ রচিত হয়েছে কিসে, স্বরবৃত্ত না হয় মাত্রাবৃত্ত। তো এটা হচ্ছে আপনাদের মুখস্থ করে নিতে হবে, না হচ্ছে অনেক বোঝার আছে, বুঝছেন, ওটা বুঝে বুঝে করতে হবে। কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি মানে কুয়াশা, এটা আপনাদের শব্দ অর্থ পড়তে হবে। আচ্ছা, বিগ্রহ বাক্যের অপর নাম কি?
বিগ্রহ বাক্যের অপর নাম ব্যাস বাক্য। মনে থাকবে, বিগ্রহ বাক্যের অপর নাম ব্যাস বাক্য। তাহলে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলেন তো? কোন ভাষা থেকে? সংস্কৃত হবে না, প্রাকৃত থাকে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। মনে থাকবে কার মতে? হ্যাঁ, আর সুনীত কুমার সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে ওই মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। একটি সার্থক বাক্যের গুণ কয়টি বলেন তো? 3টি। সে 3টি গুণ কি কি এবার বলেন আপনারা? কে পারবেন 3টি গুণ? আচ্ছা, আপনারা যারা আছেন তাদের ভিতর কে পারবেন? একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? 3টি। সেই 3টি গুণের নাম কি? কে পারবেন না? এগুলো তো হচ্ছে ক্লাস 9-10 এর প্রশ্ন। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা হচ্ছে, একটা হচ্ছে আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, ঠিক আছে? কোনটি বহুব্রীহি সমাস? বহুব্রীহি সমাস মানে কি? মানে বলছে এক, হবে আরেক, এমন যদি হয় তাহলে কি হয়? বহুব্রীহি হয়। মনে থাকবে কি বললাম? বলছে এক, হবে আরেক, ঠিক আছে? তাহলে দেখেন, বর্ণচোরা, নিজ বর্ণ চূড়ায় যায়, যেমন গিরগিটি। আচ্ছা, আজানটা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা দেখেন, বর্ণচোরা মানে নিজ বর্ণ লুকাইছে, যেমন গিরগিটি। এটা সত্য কি সত্য না বলেন তো? বর্ণচোরা মানে নিজ বর্ণ লুকাইছে, এটা হচ্ছে আপনার কর্মধারয় সমাস। আবার মহারাজা, মহান যে রাজা, এটাও কি কর্মধারয় সমাস। তাহলে দেখেন বিচিত্র কর্মা। বিচিত্র কর্মা কি? একজন মানুষই তো হয় যে বিভিন্ন চিত্র আঁকে বা বিভিন্ন কর্ম করে বেড়ায়, সেটাই কি বিচিত্র কর্মা না? বিভিন্ন কর্ম করে যে। হ্যাঁ,
বিচিত্র কর্মা মানে এখানে কাকে বোঝাচ্ছে? একজন মানুষকে বোঝাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি মানে অনেক ধান আছে যার, বহু ধান আছে যার, ব্রীহি মানে ধান, ঠিক আছে এর অর্থ। আর বিচিত্র কর্মা বহুব্রীহি সমাস হওয়ার কারণ বিচিত্র কর্মা বলতে ওই জিনিসটাকেই বোঝাচ্ছে না, অন্য জিনিসকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য রাজা কি মহান হতে পারে কি পারে না বলেন? বর্ণচোরা, যে বর্ণচোরা সে নিজের বর্ণ লুকাতে পারে কি পারে না? পারে। কিন্তু বিচিত্র কর্মা, বিচিত্র কর্মা কি সম্পূর্ণ আরেকটা জিনিস হয়ে যাচ্ছে না? কি বিচিত্র কর্মকে বিচিত্র কর্ম করে বেড়ায় নাকি এরকম কিছু, নাকি কোনো মানুষ বিচিত্র কর্ম করে? হ্যাঁ, এই জন্য বিচিত্র কর্ম, এই জন্য এটা বহুব্রীহি সমাস। তারপর কি বলছে? প্যান্টাগন। প্যান্টাগন শব্দের অর্থ কি? পঞ্চভুজ, মনে থাকবে? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সেই পঞ্চভুজ এটা। অনুজ্ঞাবাচক বাক্য কোনটি? অনুজ্ঞাবাচক বলতে কি বোঝায় বলেন তো? হ্যাঁ, আদেশ, নিষেধ, অনুরোধ এরকম যদি বোঝায় তাহলে অনুজ্ঞাবাচক শব্দ বলে। তাহলে কি বলছে প্রথমটা? বেশ ভালো হয়েছে, এটা কি অনুজ্ঞাবাচক হলো? হয়নি। কি অদ্ভুত লোক, মানে এটা তো আবার এক্স কিলোমিটারই চলে গেল, তাই না? তারপরে বলছে তারা পাষাণ নয়, এটাও হচ্ছে আপনার অনুজ্ঞাসূচক হলো না। তো হচ্ছে দেশের সেবা করো, মানে আমি তোমাকে বলছি দেশের সেবা করো, মানে কি বলছি? উপদেশ দিচ্ছি না? তো এটা হচ্ছে অনুজ্ঞাবাচক। আদেশ, নিষেধ, অনুরোধ যদি বোঝায় তাহলে সেটা অনুজ্ঞাবাচক শব্দ। তারপর কি বলছে? শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? তো দেখেন প্রথমটা হচ্ছে বিভীষণ, স্বস্তি, প্রতিদ্বন্দ্বিতা, এটা তিনটেই শুদ্ধ আছে, ঠিক আছে? আর খ নাম্বার হচ্ছে সমীচীন, আকুতি, বিকীর্ণ, এটা শুদ্ধ নেই কেন? সমীচীন, সমীচীন বানান কি হবে বলেন তো? ময় দীর্ঘে। আকুতি বানানে হস্য। আর বিকীর্ণ, বিকীর্ণ বানানে হ্যাঁ বি কয় দীর্ঘি মূর্ধন্য রে, বিকীর্ণ কয় দীর্ঘি। তা ভনিতায় মূর্ধন্য হবে, গীতালিতে হস্যিকার হবে, লয় হস্যিকার হবে, ঠিক আছে? তারপর রেইনকোট গল্পের পটভূমি কোন শহরের? তো রেইনকোট লিখেছেন কিটা? আখতারুজ্জামান ইলিয়াস, সবার মনে আছে? হ্যাঁ, রেইনকোট লিখেছিল আখতারুজ্জামান ইলিয়াসের, এটা ঢাকা শহরের কাহিনী। বাহুল্য ঘটিত দোষে দুষ্ট কোনটা? বাহুল্য ঘটিত দোষ মানে কি বোঝাচ্ছে? যেমন বোঝায় সব শিক্ষকগণ, তার মানে শিক্ষকগণ মানে তো সব শিক্ষককে বোঝাচ্ছে না, অনেকগুলো শিক্ষককে বুঝলে তো অনেক শিক্ষকগণ হয়, তাই না? আবার যদি আমি ওর সামনে যদি সব কথাটা লাগাই তাহলে বাহুল্য হয়ে গেল না? এরকম কিছুকে বলে হয় বাহুল্য দোষ। যেমন দেখেন শুধুমাত্র, আমি যদি বলি শুধু, শুধু বইটি আনো, ঠিক আছে? বা শুধুমাত্র, যে কোনো হয় মাত্র হবে না শুধু হবে, যে আলাদা আলাদা, বুঝতে পারছেন? এখানে শুধুমাত্র একসাথে হবে না, যে কোনো একটা হবে। মাত্র মানেও কি একটি বা অল্প, শুধু মানে অল্প বা একটি, বুঝতে পারছেন? তারপর কি বলছে? উপসর্গগত বাংলা ভাষায় শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উপসর্গগত ভাবে বাংলা শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে। দেখেন নিচেই দিয়ে আছে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়ব ইংরেজি। আচ্ছা, আপনারা কয়জন আছেন? আচ্ছা, ইংরেজি। হোয়াট ইজ টাইম বা হট টাইম, এরপরে কি বসবে? বুঝিয়েছে, এরপরে বসবে। আচ্ছা বলেন তো, যদি কোনো
যদি কোনো সেন্টেন্সে, ঠিক আছে, পূর্ণ করতে হয় তাহলে কি হবে বলেন? এটা কি হবে? প্রথমটা হোয়াট টাইম ডাজ দ্য রেইন, হ্যাঁ, ডাজ দ্য রেইন লিভ। তারপরে কি বলছে? শি সিংস ভেরি ওয়েল, এটা ট্যাগ কোশ্চেন করতে বলেছে, ডাজেন্ট শি। তারপরে কি বলেছে? দি ফ্রেজ লাইক এ ক্যাট লাভস ক্যাটনিপ, তো মানে উইথ গ্রেট অ্যাফেকশন, এটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে, ফ্রেজের অর্থ করতে হবে। তারপরে বলছে আমি তাকে 10 বছর যাবত চিনি, তো আমরা কি বলছিলাম? যাবত, ধরে, ধরিয়া, এইগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? কি বলছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভ হবে না? তাহলে এখানে কি বলছে দেখেন, প্রথমটা কি হচ্ছে? আই হ্যাভ বিন নোন হিম, তাহলে যদি বিন যোগ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে না? এখানে আইএনজি নেই, এজন্য ওটা বাদ। তারপর কি হচ্ছে? আই হ্যাড বিন, হ্যাড তো বাদই, হ্যাড বাদ। তারপর কি বলছে? আই হ্যাভ নোন হিম, তাহলে হ্যাভ এর পরে বিন নেই, আর ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এজন্য এটাই উত্তর হবে। রেড লেটার ডে মানে কি? স্মরণীয় দিন, মানে এ মেমোরেবল ডে। তারপর দেখেন এখানে কি বলছে? অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডভাইস, তো মনে রাখবেন যদি শেষে সিই থাকে, কি বলছি? সিই, অ্যাডভাইস মানে সিই আছে না লাস্টে? সিই যদি থাকে তাহলে ওইটা হবে কি? নাউন, বুঝতে পেরেছেন? আর যদি এসই থাকে, ঠিক আছে, সেটা হবে কি? সেটা হবে অ্যাডজেক্টিভ। তো দেখেন এখানে সবগুলোই কি অ্যাডভাইস আছে, অ্যাডভাইস মানে এটা তো ভার্ব হয়ে গেল। অ্যাডভাইস এসই আছে, তাহলে এটা কি? ভার্ব হয়ে গেল, ঠিক আছে, এসি থাকলেও ভার্ব হয়ে গেল। তারপর অ্যাডভাইসেবল, এবল, এবল, এবল আছে বলে এটা কি হলো? অ্যাডজেক্টিভ হলো। তারপর দেখেন লেখা আছে শাট দ্য ডোর, এর হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। এটা কোন টেন্সে আছে? ইম্পারেটিভ টেন্সে। হ্যাঁ, লেট লেট দ্য ডোর বি শাট। তারপরে এতে সিনোনিম অ্যান্টোনিম বলছে, এটা বোঝানোর কিছু নেই। তারপরে কনসাইসের মিনিং চেয়েছে, এটাও একই। তারপরে দেখেন 44 নাম্বার দেখেন, she takes ড্যাশ হার মাদার, he takes আফটার হবে। টেক্স আফটার মানে কি বলেন তো? যদি লুক আফটার থাকে তাহলে কি হবে? দেখাশোনা করা না? আর টেক্স আফটার মানে হচ্ছে ওর মার মতোই দেখতে, she takes after her mother, মনে থাকবে? আর বেনিফিশিয়াল বা বেনিভিলেন্ট এগুলো মানে হচ্ছে উপকারী, কাইন্ড হবে। তারপরে প্যাসিভ ফর্মটা দেখেন 47-এ, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? কি বলছে? টু অ্যানিমালস, টু অ্যানিমালস, এটা কি? অ্যানিমালস আছে, এস আছে, তার মানে এটা কি? প্লুরাল ফর্মে আছে, তার মানে এরপরে ওয়ার বসবে, মানে ভার্বেরও প্লুরাল ফর্ম হবে, সেটাও বসছে। তারপরে সবার সাথে কি ইডি যোগ আছে, দেখেন সবগুলোর সাথে, তার মানে সবগুলো এই পর্যন্ত ঠিক। তারপরে কি বলছে? হোয়েন ওয়ান রিলিজ, তারপরে বলছে কি অ্যান্ড ওয়ান ওয়াজ রিলিজ, তারপরে কি বলছে? হোয়াইল ওয়ান রিলিজ, তারপরে কি বলছে? অ্যান্ড ওয়ান রিলিজ। তাহলে কোনটা হবে বলেন তো? আগে অ্যান্ড দ্বারা যদি দুইটি সেন্টেন্স যুক্ত হয়, তাহলে প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয়, পরের টেন্সটাও কি হবে? পাস্ট টেন্স হবে। এই জন্য অ্যান্ড এর পরে ওয়ান ওয়াজ রিলিজড আছে, ঠিক আছে। আর হোয়াইল যদি যুক্ত হয় তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, বুঝতে পারছেন? এই জন্য হোয়াইল দিয়ে ওটা কারেক্ট না, এই জন্য খ নাম্বারটা সঠিক।
তারপরে তারপরে দেখেন সাধারণ জ্ঞান আছে, স্কন্ডোভিনিয়ার দেশ 9 কোনটি? আচ্ছা, স্কন্ডোভিনিয়ার দেশ কোনগুলো এটা আপনি জানবেন কি করে বলেন তো? একটা কথা মাথায় রাখেন, ফিদে আসন, ফিদে আসন, ফিতে ফিনল্যান্ড, দিতে ডেনমার্ক, ঠিক আছে, আতে আইসল্যান্ড, ফিদে আসন, এসতে সুইডেন, এনতে নেদারল্যান্ড, তো নরওয়ে। তো এখানে দেখেন, তো স্পেন হচ্ছে ওর ভিতর পড়ে নাই, ফিডে আসনের ভিতর পড়ে না, তো এই জন্য স্পেনটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার দেশ। তো এইগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন, এগুলো মুখস্থ করতে হবে। সিপিডি এর পূর্ণরূপ কি? সিপিডি এর পূর্ণরূপ হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। কম্পিউটার হ্যাকিং প্রতিরোধ করে কোনটি? কোনটি করে বলেন তো? ফেয়ারওয়েল। ফেয়ারওয়েলের মাধ্যমে হ্যাকিং প্রতিরোধ করা যায়। নিচের কোন উপজাতি বাংলাদেশে বসবাস করে না? গারো করে, সাঁওতাল করে, চাকপাড়াও করে, পিগমি বাস করে না। তারপর কি আছে, আমার সোনার বাংলা গানটিতে কয় লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত? কয় লাইন বলেন তো? আর কয় লাইন অনুষ্ঠানে বাজানো হয়? হ্যাঁ, 4 লাইন। আর আবু গরিব একটি হচ্ছে, আবু গরিব না, আবু গারিব একটি বিখ্যাত জেলখানা, বুঝতে পারছেন? কোনটি বাংলাদেশের সাদা সোনা নামে পরিচিত? চিংড়ি, এটা সবাই জানে। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই তো? এটা কোন যন্ত্রের বুদ্ধি ব্যবহার করে প্রোগ্রামিং করা। ইউরোপের সবচেয়ে বড় এবং দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের সবচেয়ে বড় নদী হচ্ছে ভলগা। আর পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। আর প্রশস্ততম আমাজন, বুঝতে পারছেন? আর ইউরোপের হচ্ছে ভলগা। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখি। বাংলা নববর্ষের সূচনা করেন কোন সম্রাট? আকবর। এনবিআর, এটা মনে রাখবেন, এনবিআর মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআর মানে কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। হো চি মিন কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা? হো চি মিন হচ্ছে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতা। জ্যাক মা উন কে? একজন উদ্যোক্তা। বাংলাদেশে প্রথম ইপিজেড চট্টগ্রামে। বিশ্বের বৃহত্তম হ্রদ বা লেক কে? বিশ্বের বৃহত্তম লেক হচ্ছে ক্যাস্পিয়ান সাগর, ঠিক আছে? আগে আমরা ক্যাস্পিয়ানকে কি সাগর মনে করতাম, এত বড় লেকটা, ঠিক আছে? পরে দেখা গিয়েছে ক্যাস্পিয়ানটা সাগর না, ওটা মূলত লেক বা হ্রদ। লেকের হচ্ছে চারিদিকে কি ভূমি থাকে, বুঝতে পেরেছেন? তারপর লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছে? লিওনার্দো দা ভিঞ্চি। গ্রিনেস বুক অফ রেকর্ড নাম উঠে এসেছে কোন বাংলাদেশি খেলোয়াড়ের? জোবাইরা লিনু। তারপর কি আছে, ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম ওয়েস্ট মিনিস্টার। এখন আপনারা বলেন যে আপনারা এই যে বিভিন্ন ধরনের সাজেশন কেনেন, বিভিন্ন ধরনের সাজেশন কেনেন, সাজেশন থেকে কি এত কিছু কমন পাওয়া সম্ভব? এবার বলেন। সাজেশন জিনিসটা কি জানেন? সাজেশন জিনিসটা হচ্ছে আপনার ফাইনাল রিভিশন, মানে পরীক্ষার আগের দিন তো আপনি সবকিছু পড়ে যেতে পারবেন না। এই জন্য ফাইনাল রিভিশনের জন্য আপনাকে কয়েকটি পেজের একটা কপি দেওয়া হয়, যাতে করে আপনি ওই কয় পেজ পড়ে অধিক সংখ্যক কমন পেতে পারেন। কিন্তু সাজেশন মানে এই না যে আপনি শুধু সাজেশনটাই পড়বেন এবং আপনি ওইটা পড়েই চাকরি পাবেন। তাহলে যে সাজেশন বানাইতো সেই সব চাকরি পাইতো, সেই সব কিছু কমন পাইতো, বুঝতে পারছেন? তাই সাজেশনের উপর জোর না দিয়ে আপনারা বেসিকের উপর জোর দেবেন
এবং আলাদা করে সাধারণ জ্ঞান, আলাদা করে বাংলা, আলাদা করে ইংরেজি, এগুলো পড়ে পড়ে সবকিছু শিখবেন। বুঝতে পারছেন? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন পড়া থাকবে পরবর্তী 20 পেজ। আপনারা 20 পেজ 20 পেজ করে শেষ করেন। শেষ করার পরে আমরা আবার কি রচনার দিকে ফিরে যাব সামনের দিন থেকে। ঠিক আছে? জি দেওয়া হবে। হ্যাঁ বলেন। এখন তো কিছুদিন আগে শোনা গিয়েছিল বয়স হবে 18 থেকে 25। এখন আবার বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জন বলছে বয়স হবে 18 থেকে 22। এখন যে কত হবে, সার্কুলার একজ্যাক্ট সার্কুলার না পাওয়া পর্যন্ত এটা বলা যাবে না। বুঝতে পেরেছেন? কারণ যখন যার যা মন বলছে তখন তার ঢোল বাজাচ্ছে। এখন চিল কানে নিয়ে গেছে, পিছনে না ছুটে যদি বয়স কম থাকে তাহলে তো ভালোই, আর যদি বয়স বেশি থাকে তাহলে পরবর্তী যেই চাকরিগুলো আছে, চাকরি তো করতে হবে, যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে ওই চাকরিগুলোর ফোকাস করে পড়াশোনা করতে হবে। আর সব চাকরিতেই, সরকারি সব চাকরিতেই গণিত হচ্ছে ট্রাম্প কার্ড। আর ইংলিশ, গণিত আর ইংলিশ যদি ভালো পারেন তাহলে যে কোনো একটা চাকরি হয়ে যাবে। তাই গণিত, ইংরেজি আর সাধারণ জ্ঞান এই তিনটাতে মজবুত হওয়ার চেষ্টা করেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।